দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এমন কোনো ব্যক্তি নেই যারা এই বইটি পড়েননি। এই বইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয় যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম, এবং সেই বই পড়ে আমি আমার জীবনে অনেক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। সেই কারণে আজকে এই বইয়ের কয়েকটি কথা, মূল্যবান কয়েকটি কথা আমি চাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। কারণ মানি ম্যানেজমেন্টের বিষয়ে আমরা অনেকে জানতে চেয়েছি। মানি ম্যানেজমেন্ট কী এবং কীভাবে টাকা সঞ্চয় করা যায়, কি সঞ্চয় ছাড়া তো জীবনে ধনী হয়ে যাবে না। সুতরাং এই সঞ্চয়ের ব্যাপারটিকে ভালোভাবে না জানলে আপনি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। এখানে আরকাদ বলে একজন ভদ্রলোক ওই এলাকার সবচেয়ে ধনী মানুষ ছিলেন। তার জীবনযাত্রা অত্যন্ত উন্নত মানের। প্রতিদিনের খরচপত্র বিশাল ছিল, শখ শৌখিনতা সমস্ত কিছুর পরেও দিন দিন তিনি ধনী হচ্ছিলেন। সেই এলাকার কয়েকজন বন্ধু, তার পরিচিত বন্ধু যারা একসঙ্গে পড়াশোনা করেছে, তারা হঠাৎ করে ভাবলো যে আরকাদ এত টাকা পাচ্ছে কোথায়, চল তো জেনে আসি। তারা একদিন সন্ধ্যেবেলা আরকাদের কাছে এসে জানতে চায় যে বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, তোর মধ্যে এমন কোনো এক্সট্রা কোয়ালিটি ছিল না, জ্ঞান ছিল না, তারপরে তুই এত টাকা পেলি কি করে? আরকাদ বলল, এর জন্য কোনো পরিশ্রম, কোনো রকম চালচক্রি আমি অবলম্বন করিনি এক্সট্রা। তোরা যেমন চলিস আমি তেমনই চলি, কিন্তু কিছু সিস্টেম আমাদের জীবনকে আমাদের মূল্যবান জায়গায় নিয়ে যেতে পারে। শুনবি? তাহলে শোন। আরকাদ তার বন্ধুদের 7টি পয়েন্ট বলেছিলেন। এই 7টি পয়েন্ট আজ এখন এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম কথাটি হচ্ছে পে ইয়োর সেলফ ফার্স্ট। আমরা ইনকাম করি ঠিকই, কিন্তু আমরা নিজের প্রতি খেয়াল রাখি না, আমরা নিজের জন্য কোনো পেমেন্ট করি না। আরকাদের বক্তব্য হলো, যদি জীবনে কিছু করতে চাও, জীবনে যদি সঞ্চয় করতে চাও, জীবনে যদি ধনী হতে চাও, তাহলে তোমাকে তোমার ইনকামের 10% সঞ্চয় করতে হবে। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে কীভাবে সম্ভব যে আমি এই যে সঞ্চয় করব, যে টাকাটা ইনকাম করছি তাতে সংসার চালাতে পারছি না, এই অবস্থায় কেউ সঞ্চয় করবো? আরকাদ ফলে, দেখ, তুই 10,000 টাকা ইনকাম করছিস, আচ্ছা 10টা সোনার কয়েন তুই ইনকাম করছিস। তুই মনে কর যে আমি 9টা ইনকাম করেছি, অর্থাৎ 9,000 টাকা ইনকাম করেছি। 1,000 টাকা প্রথমেই তুই সরিয়ে রাখ। যদি 1,000 টাকা করে মাসে সরিয়ে রাখিস, বা একটা করে গোল্ডের কয়েন সরিয়ে রাখিস, বছরের শেষে 12খানা গোল্ড তোর সঞ্চয় হবে, অর্থাৎ 12,000 টাকা সঞ্চয় হবে, যেটা তুই পারছিস না। আর এর জন্য কি করতে হবে? কন্ট্রোল ইওর এক্সপেন্সেস উইথ বাজেট। তোকে একটা বাজেট তৈরি করতে হবে। কোনটা নিড, কোনটা ওয়ান্ট তোকে বুঝতে হবে, যেটা আমরা খরচ করার সময় বুঝতে পারি না। আমরা অনেকেই বুঝতে পারি না, আবেগের বশে খরচ করে ফেলি। এই আবেগটাকে কন্ট্রোল করতে হবে। পরিবারের জন্য প্রয়োজনীয় যে খরচ, তার বাইরে একটা টাকাও প্রথম জীবনে ইনকাম শুরু করার পরে কখনোই খরচ করবেন না। এক্সপেন্সেস মানে যে টাকাটিকে আপনি সঞ্চয় করছেন, সে আপনাকে বাচ্চা দেবে, বাট যে টাকাটা আপনি খরচ করে দিলেন, সেই টাকাটাকে ধরার ক্ষমতা আপনার জীবনে আর কোনোদিন নেই। সেটা খরচ মানে সেটা ডাস্ট, সেটা হাওয়া হয়ে উড়ে যাবে আপনার পকেট থেকে। মানি ব্যাগটাকে শক্ত করতে চাইলে মানি ব্যাগের শেষ বিন্দু পর্যন্ত খরচ কোনোদিন করবেন না। মাসের শেষে এসে যেন ব্যালেন্স জিরো না হয়। মেক ইউর গোল্ড মাল্টিপল। শুধুমাত্র এই যে মানি ম্যানেজমেন্ট করলাম, পে ইয়োর সেলফ ফার্স্ট বলেছি, নিজেকে পেমেন্ট করলাম, বাজেট করলাম, টাকা সঞ্চয় করলাম, তাহলে কিন্তু হবে না। এবারে এই যে টাকাটাকে, আমি যে টাকাটা সঞ্চয় করছি, যে গোল্ডটা আমি সঞ্চয় করলাম, সেই সঞ্চয়ের পদ্ধতিটাকে মাল্টিপল করতে হবে। অর্থাৎ আমার এই যে 12টা গোল্ড থাকলো বা 12,000 টাকা বছরে আমার সঞ্চয় হলো, এই 12,000 টাকা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে টাকার বাচ্চা দেবে, মাল্টিপলভাবে টাকা বাড়তে থাকবে। তাই আপনার টাকা আপনি দেখতে পাবেন। আপনি 5 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দিয়েছেন, কোনো রকম পারবে না। সময়ের শেষে দেখবেন 5 লাখ টাকা আছে, আপনি চোখে দেখতে পাবেন, কিন্তু মার্কেটিং ভ্যালু এতটাই বেশি হবে যে ওই 5 লাখ টাকায় আপনার কিছুই হবে না। আজ এই মুহূর্তে আপনি 5 লাখ টাকায় যে মালটা কিনতে পারবেন, 10 বছর পর সেই প্রোডাক্টটা 5 লাখ টাকায় আর পাবেন না। সো টাকাকে ইনক্রিজ করতে হবে, টাকার গাছ লাগাতে হবে, আর সেটাই হচ্ছে ইনভেস্ট। কোথায় ইনভেস্ট করবেন? বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি বলছি, অতীতকালে যেটা হতো সেটা হচ্ছে মাটিতে গর্ত করে টাকাটাকে ভরে রেখে দিত, এটা কিন্তু এই সময় সেটা নয় তো। আপনি গোল্ড কিনুন, আপনি ল্যান্ড কিনুন, আপনি ইনভেস্ট করুন শিপ, শেয়ার মার্কেট, নিফটি 50, বিভিন্ন কিছু স্টক মার্কেট, বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। আজকে ইনভেস্টের বহু অপশন আছে। তবে ইনভেস্টের ব্যাপারে একটি কথা আরকাদ বলেছিলেন যে কখনো অপরিচিত বন্ধুকে তুমি ধার দেবে না। অপরিচিত বন্ধুকে তুমি ধার দেবে না, এমন কাউকে ধার দেবে না যেন টাকাটা তুমি আর ফেরত না পাও, এমন জায়গায় কখনো ধার দেবে না। যেমন আরকাদের কাছে যখন একজন ধার চাইতে আসে, তার বন্ধু, প্রিয় বন্ধু,
যে বন্ধু আমাকে কিছু টাকা ধার দে। আরকাদ বলেছিল কেন তোকে ধার দেবো? বলে আমার যা ইনকাম তাতে আমি মাস চালাতে পারছি না, সংসার চালাতে পারছি না, মাসের শেষে দেনা পড়ে যাচ্ছে, কিছু টাকা ধার দিলে দেনার থেকে বাঁচবো। বলে তুই যা ইনকাম করিস তাহলে তোর তো মাস চলে না, তাই তুই বাঁচিয়ে সেই টাকাটাকে রক্ষা করে সঞ্চয় করে তুই আমার টাকা শোধ করবি কী করে? সুতরাং আমি ভাই ধার দিতে পারবো না, বরং তুই ইনকাম বাড়ানোর প্রচেষ্টা কর। কথাটা বোঝাতে পারলাম? এই যে বর্তমান সময় এরকম চিটফান্ড অনেক আছে, আপনি যে জায়গাটা বুঝলেন না সেখানে টাকা ইনভেস্ট করে দিলেন, টাকাটা চলে গেল, আপনি জীবনে পাবেন না। কষ্ট করে সঞ্চয় করলেন, কষ্ট করে ইনকাম করলেন, না খেয়ে বাঁচালেন, সেই টাকা উড়ে গেল, আর খুঁজে পাবেন না, এমন অবস্থা যেন না হয়। আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। কারোর দ্বারা বলছি না আমি, আপনি যেটুকু বোঝেন সেই জায়গায় ইনভেস্ট করুন। এটা ওয়ারেন বাফেটের কথা। টাকা হাতছাড়া করে দিলে সেই টাকাকে কন্ট্রোলের মধ্যে আনা অত্যন্ত কঠিন। যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন, জীবনে ধনী হতে পারবেন না। এমন কোনো রিস্ক নেবেন না সেই টাকাটা নষ্ট হলে আপনার লাইফ যেন বাদ না হয়। এটাই হচ্ছে আরকাদেরও কথা। জীবনে অবশ্যই সঞ্চয় করতে, যেমন আমি বললাম যে আপনি শেয়ার মার্কেট করুন, আপনি স্টক মার্কেটে টাকা লাগান, সবটাই নয়। লাভ হলে ভালো, না হলে লস না হয়। মারাত্মক লাভের আশায় বড় রিস্ক নিলাম, হতে পারে বড় রিস্কে বড় গেইন হয়, আবার এমনও তো হতে পারে সব কিছু চলে গেল। সুতরাং সব কিছু যাওয়ার হাত থেকে বাঁচতে গেলে যেটা আপনার কন্ট্রোলে সেই জায়গায় আপনি ইনভেস্ট করুন, কারোর দ্বারা প্রয়োজন নেই। আর যদি ইনভেস্ট করতে চান, অ্যাডভাইসার, সেই ফিল্ডের যারা লিগাল অ্যাডভাইসার, যারা বোঝে, তাদের থেকে পরামর্শ নিন, তারপরে ইনভেস্ট করুন। তোমার যে অর্থ সেটাকে একটা গার্ড বাউন্ডারির মধ্যে রাখো, যেন সেটা তোমার কন্ট্রোলের বাইরে না যায়। কখনোই লোভে পা দেবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। দ্রুততার সঙ্গে কোনো কিছু পাওয়ার আশা করবে না। দ্রুত ধনী হব এই চক্করে পড়ে আমরা বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় টাকা ঢেলে দিই, সেই টাকাটা কিন্তু আর ফিরে পাই না। সুতরাং সময়টা নষ্ট হয়ে যায়, বাট আসল উদ্দেশ্যটা সিদ্ধ হয় না। আরও একটি কথা তার বন্ধুদের বলেছিলেন, তুমি তোমার বাসস্থানটিকে একটা আর্থিক স্বনির্ভরতার কাজে ব্যবহার করতে পারো। অর্থাৎ তুমি ভাড়া বাড়িতে না থেকে নিজের বাড়ি বানাও। এই যে নিজের বাড়িটা তুমি বানালে, সেই বাড়িটার ক্রমশ মূল্য বৃদ্ধি পাবে। একসময় সেটা তোমার অ্যাসেটে পরিণত হবে, একটা সম্পদে পরিণত হবে, লায়াবিলিটি নয়। বাট তুমি যে মাসে মাসে মান্থলি ভাড়া দিচ্ছ, ঘর ভাড়া দিচ্ছ, এই টাকাটা তোমার বেরিয়ে যাচ্ছে, সেটা কোনোদিন ফিডব্যাক পাবে না। এ বিষয়ে আমার মৌলিক মতামত একটু অন্য ধরনের, এটা নিয়ে আমি সমালোচনা করছি না। বাট আমি যেটা বলতে চাই, এই বিষয়ে আমার ভিডিও আছে, পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যে বর্তমান বাড়ি করার যা খরচ, জায়গার যা দাম, সেই তুলনায় আমরা যদি কোনো ভাড়া বাড়িতে থাকি, রেন্টে থাকি, কোন বাড়িতে কত বছর বয়সে কোন বাড়ি করা উচিত, ফ্ল্যাট বাড়ি কেনা উচিত কিনা, এই বিষয়ের ওপর আমরা একটা ভিডিও করব। আরকাদের মতামতটাই আপাতত শ্রেষ্ঠ বলে এই জায়গায় আমি মেনে নিলাম। বাড়িটিকে সম্পদ হিসেবে আরও একভাবে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যদি কোনো অপ্রয়োজনীয় ঘর, এক্সট্রা ঘর বাড়ির মধ্যে থাকে, সেটাকে অবশ্যই মাসে মান্থলি ভাড়া দিয়ে দেওয়া উচিত। সে গোডাউনের জন্য হোক বা অন্য কোনো কারণ, ফাঁকা ফেলে না রেখে সেটা একটা সম্পদ এনে দেবে, অ্যাসেট এনে দেবে। লায়াবিলিটি সেটাই যেটা নিয়ে যায়, এই যে দিতে থাকে সেটা লায়াবিলিটি নয়। একটা গাড়ি দুরকম কাজ করে, একটা গাড়ি ভাড়া খাটিয়ে যে ইনকামটা করছি, দেন গাড়িটা হচ্ছে কিন্তু আমার অ্যাসেট। কিন্তু একটা গাড়িতে আমি শখ করে ঘুরে বেড়াচ্ছি, যার মূল্য দিন দিন কমছে, সেটা লায়াবিলিটি। সো লায়াবিলিটি একই বিষয়, একই জিনিসই, কখনো লায়াবিলিটির কাজ করে, কখনো অ্যাসেস্টের কাজ করে। সেটা অর্থনৈতিক দিক থেকে যদি মূল্যবান একটা মতামত আপনি বিভিন্ন জনের মত থেকে নিতে চান, তাহলে এটাই হচ্ছে শেষ কথা। লায়াবিলিটি এবং অ্যাসেটটাকে বুঝতে না পারলে আর্থিকভাবে শক্তিশালী হতে পারবেন না। দেন তিনি বলেছেন, ইনসিওর ইউর ফিউচার। ইয়েস, আজ যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমটাকে আগামী দিনে করতে পারবেন। আগামী একটা সময় পরে আমরা বৃদ্ধ হব, বাচ্চা ছেলে ছিলাম, তরুণ হয়েছি, যুবক হয়েছি, আজকে কাজ করছি, একটা সময় কাজ করার ক্ষমতা থাকবে না। তখন কি করবেন? তখন কি করবেন? তখন টাকা আসবে কোথা থেকে? তখনকার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করুন। শুধুমাত্র নিজের স্বাস্থ্য নয়, আপনি চিন্তা করুন ছেলে মেয়েদের এডুকেশন, তাদের বিয়ে, অসুস্থতা, বাড়ি করব, গাড়ি করব, কোথাও ঘুরতে যাব, বিভিন্নর জন্য ফিউচারের কিছু প্ল্যানিং আপনার থাকা দরকার। আর এই ফিউচার প্ল্যানিং না থাকলে পরে আপনি অতল তলে হারিয়ে যাবেন। মেবি কোভিড-19 মতো আবার একটা সময় আসবে, 2 বছর 5 বছর কাজ বন্ধ, কি করবেন তখন? সো আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ তৈরি করতে হবে, একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, আপনাকে স্বাস্থ্য বীমা করতে হবে, হেলথ বীমা করতে হবে। 7 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আরকাদ তার বন্ধুদের বলেছিলেন, তোরা যে ইনকাম বাড়াতে চাইছিস, কিভাবে বাড়াবি? বলছে আমরা তো বসকে বলেছি ইনকাম বাড়ানো, যে বেতনটা বাড়িয়ে, বেতন তো বস বাড়াচ্ছে না,
কোনো অফিসের ক্ষেত্রেও তাই, আমরা বেতন বাড়ানোর জন্য আবেদন করছি, অফিস বেতন বাড়াচ্ছে না। কেন বাড়াবে? আপনি অফিসকে বাড়তি কি কাজ দিচ্ছেন যে অফিস আপনার বেতন বাড়াবে? যদি এক্সট্রা ইনকাম করতে হয়, এক্সট্রা কাজ দিতে হবে। আপনি 5 বছর আগে যে কাজ করতেন আজও সেই কাজ করছেন, ইনকাম বাড়বে কি করে? এই যে ইনকাম বাড়াতে গেলে আপনাকে তাহলে কী করতে হবে? আপনার স্কিল ডেভেলপ করতে হবে, কাজ করার ক্ষমতা, কাজ করার উন্নতি, কাজ করার পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে। আপনি যতটা নিজেকে ডেভেলপ করবেন, নিজের স্কিল ডেভেলপ করবেন, এডুকেশনালভাবে যতটাকে নিজেকে শিক্ষিত করবেন, তত বেশি আর্ন করতে পারবেন। সো যদি সত্যিকারের ধনী হতে চান, তাহলে আপনাকে আয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতগুলো পারেন উৎস রাখতে হবে, আর তার জন্য ততটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। এটাই হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের মূল কথা। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর এই বইটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এটা বিভিন্ন ভাষায় পাওয়া যায়, বিভিন্ন ভাষায়। আপনি যে ভাষায় পছন্দ করেন সেই ভাষা থেকে আপনি কিনে নিতে পারবেন অনলাইনে, ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদি জায়গা থেকে। সো ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।